বাংলায় একটা কথা আছে, আদার ব্যাপারী জাহাজের খবর নিয়ে কি কাজ। একজন মানুষ যখন ভোট দিতে যান তাদের সম্পর্কে উইনস্টন চার্চিল একটি কোট করেছিলেন। সেখানে যে শব্দদ্বয় ব্যবহার করেছিলেন, লিটল ম্যান। এই লিটল ম্যান তাদের কথা আমরা বলবার জন্য এখানে এসেছি, যাদের হাতে একটা ভোট দেওয়ার পরে আর ভোট না দেওয়ার পরে হাতে একটা পেন্সিল থাকে। আর ওই পেন্সিলটা নিয়ে উনি ভোটে যান। চার্চিলের কোর্ট থেকে বললে যান, বুথের মধ্যে গিয়ে ছোট্ট বুথে ছোট্ট ক্রস করেন একটা ব্যালটে এবং তার ভিত্তিতে ভোট হয়। এবং চার্চিল সাহেবের মতে ওটাই হচ্ছে ডেমোক্রেসির একেবারে একদম প্রাথমিক স্তর, এবং ওটার ভিত্তিতে গণতন্ত্র থাকবে কি থাকবে না, আছে কি নেই, তার একটা ছবি আমরা পেতে পারি। লিটল ম্যানেদের কথা একটু শুনতে হবে। অনেক বড় বড় লোকেদের কথা আমরা শুনছি, রাজনৈতিক দলেদের কথা শুনছি। কেউ ইলেকট্রাল বন্ডের অনেক টাকা পেয়েছেন, কোনো একটি দল তারা 2 নম্বর পেয়েছেন। ভারতবর্ষের অনেকগুলো দলের মধ্যে 2টি দলের প্রতিনিধিরা আছেন। একটি দল সর্বোচ্চ টাকা ইলেকট্রাল বন্ডে পেয়েছেন, আর একটি দল 2 নম্বর, যদিও তারা একটি রাজ্যে সরকার চালান। ফ্যাক্ট হচ্ছে আমাদের দেশে বা আমাদের রাজ্যে পুরনো ইতিহাস ঘাঁটলে অনেক কিছুই বলতে পারা যায়। আমরা যদি ইতিহাস ঘাঁটতে চাই তাহলে আমরা উত্তরপ্রদেশে কি হচ্ছে, ত্রিপুরায় কি হচ্ছে, 2023-এর নির্বাচনে ত্রিপুরায় কি হয়েছে, তার আগে 21-এ উত্তরপ্রদেশে কি হয়েছে, পঞ্চায়েত নির্বাচনে কজন মারা গেছেন, তাদের গভর্নমেন্টের ডেটা থেকে আমরা দিতে পারি। আমার মনে হয় না তার মধ্যে গিয়ে খুব একটা লাভ আছে। অনেক কথা এখানে বলা হলো, যেমন বলা হলো যে এই আমলাদের পরিবর্তন করা, আমলাদেরকে ট্রান্সফার করা, এতে করে কোনো সমাধান হবে না। হবে না। আমরা তো দেখেছি কোথায় সমাধান হবে। 2015 সালে সল্টলেকের সেই নির্বাচনটা মনে আছে তো, যে রাস্তায় তৃণমূলের গুন্ডারা বার করে করে বুথে ভোট দিতে গেছেন, বৃদ্ধ মানুষ বার করে পেটে লাথি মারছেন, চোখের সামনে দেখেছি, টানতে টানতে বার করছেন। আর সেই ভোট হয়ে গেছে। ভোটের পর তৎকালীন যিনি নির্বাচন কমিশনার ছিলেন এখানে, সুমনদা মনে করতে পারবেন, আমরা এবিপি আনন্দের স্টুডিওতে প্রোগ্রামও করেছি এই নিয়ে, সুশান্ত রঞ্জন উপাধ্যায়, তিনি শুধু বলেছিলেন বিরোধী দলগুলিকে পশ্চিমবাংলার, যে আমি ভিডিও ফুটেজ, ওই ছাপ্পা হচ্ছে তৃণমূলের মাস্তানরা ছাপ্পা দিচ্ছে দেদার, তার ভিডিও ফুটেজটাকে আমি পরীক্ষা করে দেখব। এই অপরাধে 5 মিনিটের মধ্যে তৃণমূলের প্রতিনিধিরা দেখা করেছেন সুশান্তবাবুর সাথে, তার 5-10 মিনিটের মধ্যে তিনি পদত্যাগ করেছেন। আর সেই দিন সন্ধেবেলা আলাপন বন্দ্যোপাধ্যায় আরেকজন, তিনি মুখ্যমন্ত্রীর সাথে ভুটানে বেড়াতে গিয়েছিলেন বা কোনো প্রতিনিধি দলে ছিলেন। বিকেলবেলার মধ্যে তিনি ইন্টারিম অ্যারেঞ্জমেন্ট, তিনি নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশন নিয়ে অনেক কথা শুনছি তো, তা বলতে হবে আপনি আচরি ধর্ম অপরে শিখাও। এরকম যদি আচরণ রাজনৈতিক দলের নেতৃত্বরা করেন, মানে ভাষা জ্ঞান নিয়ে আমরা কথা বলছি, ভাষা কি, একজন রাজনীতিবিদ আর একজন রাজনীতিবিদকে বলছেন হেরোসিনা, এখানে শুনলাম, আর একজন বলছেন অসভ্য চক্রবর্তী। মানে এটা হচ্ছে এই দুটি দল, তাদের রাজনৈতিক সংস্কৃতি। লেট দি বেঙ্গল নো, এবং ডিসাইড করুন আপনারা কাকে বাঁচবেন এদের মধ্যে। আপনার আমার সামনে সবচাইতে বড় সমস্যাটা হচ্ছে এই মুহূর্তে, এটা ভোট না যুদ্ধ, সেটা আগে ঠিক করুন। আমরা কি যুদ্ধ করতে নামছি নাকি? নির্বাচনী সংস্কৃতিতে প্রত্যেকটি দেশ, প্রত্যেকটি রাজ্য পুরনো জায়গা থেকে আগে এগোয়, এবং হিংসাকে পরিত্যাগ করতে হবে। এর জন্য যে কথাটা বারবার যে বলা হচ্ছে যে ইলেকশনে কালো টাকার পরিমাণ কমাও, ইলেকশনের টাকার প্রবণতা, টাকা দিয়ে কিনে নেওয়ার প্রবণতাটাকে কমাও, পশ্চিমবাংলা নির্বাচনের ক্ষেত্রে সেটা হচ্ছে না। আমরা বলছি, আমরা কোনো একটা জায়গায় গিয়ে বলছি নির্বাচন কমিশন প্রতিবার আসছেন, প্রতিবার আমরা দেখছি নির্বাচন কমিশন অসংখ্য স্টেপস নেবেন, এবং স্টেপস নেবার পরবর্তী সময় আমরা দেখব মুখ্যমন্ত্রী বলবেন না না ও তো সরেই যাচ্ছেন, ও তো আবার ফিরে আসবে, আমি এসে আবার নিয়ে আসবো। আবার এই আইপিএস, এই আইএস অফিসাররা আবার আসবেন, আবার এসে তারা দলদাসের কাজ করবেন। তারা সেইখান থেকে কোথা থেকে এই কনফিডেন্স পাচ্ছেন? নির্বাচন কমিশন তো চলে যাবেন, এই ধারণা তারা পেয়ে যাচ্ছেন। কনফিডেন্সটা আসছে কোথা থেকে জানেন? আমরা যেখানটাতে আক্রমণ করতে পারছি না, বলতে পারছি না, বা বলতে গেলে আমাদের মধ্যে কোথাও দ্বিধা হচ্ছে, যখন আমরা দেখছি নির্লজ্জের মতন কোনো একজন আইএস আইপিএস চাকরি রিটায়ারমেন্ট পড়ার পরের দিনকে তিনি গিয়ে কোনো একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে যাচ্ছেন, রাজ্যসভার সদস্য হয়ে যাচ্ছেন, অথবা আমরা যখন দেখছি তাকে এক্সটেনশন দিয়ে পার্মানেন্ট অ্যারেঞ্জমেন্ট করে কোনো একটি রাজ্যে রেখে দেওয়া হচ্ছে একটা পদ দিয়ে, পদ সৃষ্টি করে। কি অবস্থা হচ্ছে বলুন তো? সাধারণ মানুষ, লিটল ম্যান কোথায় যাবে? এই রকম যদি পরিস্থিতি চলতে থাকে তাহলে তার কাছে ভোট দেওয়া আর জীবন বাঁচানো, এই দুটোর মধ্যে ফারাকটা সে কিভাবে ডিস্টিংগুইশ করবে, সেই কথাটা আমরা কোথাও আলোচনা করছি? আমরা আলোচনা করছি না, আমরা আলোচনা করছি যুদ্ধ।
আর যুদ্ধতে হবে, টাকা দিয়ে কম্পিটিশন চলবে, কম্পিটিশন চললে এই বুথ আমায় দখল করতে হবে, এখানকার টিকিট আমি নিয়েছি, ওই জায়গাটা আমাকে দখল করতে হবে, আর দখল করার জন্য পাড়ার মস্তান হোক বা আইপ্যাক হোক আমাকে টাকা দিয়ে কিনতে হবে, অফিসার কিনতে হবে। আচ্ছা বলুন তো, একটা রাজনৈতিক দল, আমাদের দেশের সংবিধান যখন তৈরি হয়েছিল রাজনৈতিক দলকে সংবিধান ডিফাইন করেননি। কেন করেননি? গণপরিষদে যারা ছিলেন তারা বোকা ছিলেন? তারা রাজনৈতিক দল ডিফাইন করেননি কেন? তার কারণ রাজনৈতিক দল হচ্ছে আমাদের দেশের নাগরিকদের চিন্তাভাবনার আধার, আর এই জায়গাটাকে স্বাধীন স্বতন্ত্র রাখতে চেয়েছিলেন আমাদের সংবিধান প্রণেতারা। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের রাজনৈতিক দলগুলোর দৈন্যদশা, বিশেষত রাজ্যের যারা শাসক দল তাদের দৈন্যদশা। একটা সময় ভারতীয় জনতা পার্টিও করেছেন, তারপর বোধহয় 2015 পর থেকে তারা বুঝেছেন, তারাও ছেড়ে দিয়েছেন। আমাদের রাজ্যের শাসক দলের দৈন্যদশা হচ্ছে এখানেই, তাদের বুদ্ধিটাও বিক্রি করা আছে আইপ্যাক নামক একটা কোম্পানির কাছে। আচ্ছা বলুন তো, একটা কোম্পানি কোন কাজে লাগে? একটা রাজনৈতিক দল, তাদের আপনি হিসেব নিন, অ্যাকাউন্টস নিন, দেখবেন প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি আসনের জন্য তারা সর্বোচ্চ টাকা দিয়ে দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টস নিয়ে নিন, আপনি হিসেব পাবেন 75 লাখ টাকা করে ইচ ক্যান্ডিডেট তারা দিয়েছেন। আইপ্যাকের আপনি বার করুন, যে কোনো মানুষ পেতে পারেন, জুবিয়া বলে একটা অ্যাপ আছে, ওখানে গেলে যে কোনো কোম্পানির পাওয়া যায়, হিসেব বার করুন, 46 crore এই টাকা এই আইপ্যাক সংস্থা তারা ব্যয় করেছে কতগুলো কাজের জন্য, যে কাজগুলোকে বলা হচ্ছে সাপোর্ট সার্ভিস অ্যাক্টিভিটি। রাজনৈতিক দলের কি সাপোর্ট সার্ভিস আইপ্যাক দেয়? টেলিকমিউনিকেশন সার্ভিস, ইন্টারনেট সার্ভিস, কি সার্ভিস? বুথ স্তরে গিয়ে বুথ ম্যানেজমেন্টের সার্ভিস, পাবলিকের সঙ্গে কথা বলে মাইন্ড ম্যানিপুলেশনের জন্য সার্ভিস। তাহলে একসাথে একটা রাজনৈতিক দল ডুয়েল ফান্ডিং করছেন না? আমরা বলছি, আমরা অনেক কথা বলছি, সমীরদা বললেন বলবার সময় আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে বললেন ক্রিমিনাল ভাষা, ক্রিমিনালদের ভাষা, অনেক রকমের কথাবার্তা এলো। আচ্ছা আমাদের মুখ্যমন্ত্রীর ওই দৃশ্যটা আমরা ভুলে গেলাম নাকি আস্তে আস্তে আমরা বলবো না, বলতে ভুলে যাব? যেমন আমরা 2015 সালের আলাপন বন্দ্যোপাধ্যায়ের নামটা ভুলে গেছিলাম, 2013 সালে মীরা পাণ্ডের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বৈরথ ভুলে গেছিলাম, নির্বাচন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের ভূমিকাটাকে একটা পবিত্র ভূমিকা বলে আমরা দেখে নিচ্ছি। আমাদের মনে পড়ছে না, আমরা ভুলে যাচ্ছি, আমরা আত্মবিস্মৃত হচ্ছি, আমরা ভুলে যাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছিলেন। গত কয়েকদিন আগে, 1 মাসও কাটেনি, একজন মুখ্যমন্ত্রী তিনি চলে গেলেন, ক্রিমিনালের কাজ করলেন, ক্রিমিনালের মতন গিয়ে একটা দেশের তদন্তকারী সংস্থা তদন্ত করতে গেছেন কোনো একটা জায়গায়, সেখানে গিয়ে তদন্তে বাধা দিলেন, শুধু বাধা দিলেন না এবং সেটা মিডিয়া দেখে দেখালেন, দেখো আমার ক্ষমতা আছে, আমি মুখ্যমন্ত্রী, আমি যা ইচ্ছে তাই করব, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, তোমরা কেউ কিচ্ছু করতে পারবে না। কি করছেন কেন্দ্রীয় সরকার, কি করছেন ইডি? জবাব দেবেন না? আচ্ছা আমি বিজেপি নেতৃত্বকে করব না, আমি জানি তাদের সীমাবদ্ধতা। একটা ইনভেস্টিগেটিং এজেন্সি দিল্লিতে কি করবেন এখান থেকে বসে কারোর পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু আমার প্রশ্ন তো থাকবে ইনভেস্টিগেটিং এজেন্সির কাছে যে তারা কি করছেন। আমার প্রশ্ন তো থাকবে ভারতের সর্বোচ্চ ন্যায়ালয়ের কাছে। আপনি জানেন এই রকম একজন মানুষ যার অ্যাক্টিভিটিকে ক্রিমিনাল অ্যাক্টিভিটি বলা যায়, তারপরেও সেই মানুষটা গিয়ে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে 10 মিনিট কথা বলছেন, চোখের সামনে আমরা দেখেছি তিনি কি করেছেন। আমরা অ্যালাউ করছি না করছি না? প্রশ্ন কাউকে ছোট নয়, কারোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করাও নয়, আমিও জানি আদালতের সম্মানটা কোথায়, কিন্তু যে দৃশ্য গোটা দেশ দেখছে তাতে কি এন্ডোর্সমেন্ট হচ্ছে না এই অ্যাক্টিভিটিগুলোর? প্রশ্ন করব না, প্রশ্ন করলেই আমরা খারাপ হয়ে যাব। আজকের দিনে দাঁড়িয়ে যদি নির্বাচনী সন্ত্রাসকে কমাতে হয়, তাহলে নির্বাচনে এই টাকার যথেচ্ছ ব্যবহারকে নিয়ন্ত্রণ করতে হবে। আর যদি নিয়ন্ত্রণ করতে আমরা না পারি, তাহলে কিন্তু নির্বাচন কোনো দিন শান্তিপূর্ণ হবে না, নির্বাচন কোনো দিন স্বচ্ছ হবে না, নির্বাচন কোনো দিন সঠিক হবে না। কি করে হবে বলুন তো? আমি গত নির্বাচনে একটি লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আপনারা জানেন যে কোনো রাজনৈতিক দলের পক্ষেই যে সংগঠন করে কথা বলছেন, একটা জায়গায় গিয়ে গ্রাসরুটে সংগঠন করার ক্ষেত্রে কি পরিস্থিতিতে কাজ করতে হয় একটি রাজনৈতিক দলের কর্মীদেরকে, সেই পরিস্থিতি সম্পর্কে কোনো শাসক দলে থেকে এটা তারা কোনোদিন অনুধাবন করতে পারবেন না। একজন মানুষ যদি বিরোধী দলের রাজনীতি করতে যান, তাকে কোন পরিস্থিতির মধ্যে সেই পাড়ায় থাকতে হয় সেটা একটা শাসক দলের উচ্চ আসন থেকে বসে বিচার করা সম্ভব নয়। আর তার জন্যই এই কথাটা বলছেন। আসলে সংগঠন তো আপনারাও করেন না,
আপনাদের সংগঠনটা তো করে দেয় বিডিও এসডিওরা। তৃণমূল কংগ্রেসের সংগঠন কারা করে? ওই যে নীলাদ্রি শেখর দে বলে একজন অফিসারের কথা, 2023-এর পঞ্চায়েত নির্বাচনে আমার নিজের অভিজ্ঞতায় আমি নিজে দেখেছি যে হাইকোর্টের অর্ডার নিয়ে যখন সেই বিডিও অফিসে গিয়ে পৌঁছেছি, বলেছি যে কোথায় নমিনেশন হয়েছে, 4টে ফাইল আসছে, 4 রকম রঙের ফাইল। পঞ্চায়েত নির্বাচনে বলছে এগুলো মনোনয়নের ফাইল। একটা পঞ্চায়েতের জন্য নীল ফাইল, একটা পঞ্চায়েতের জন্য সবুজ ফাইল, একটার জন্য লাল ফাইল, একটার জন্য সাদা ফাইল। কাগজ আসছে, দেখা যাচ্ছে ট্যাম্পার, যেই চেকলিস্ট দেয় তার উপর দাগ মারা আছে। ওই দাগ নিজে মেরেছেন বিডিও, আর নিজে মারার পর বলেছেন যে ওইটায় দাগ আছে তো ওই জন্য ওটা সিপিএমের নমিনেশন আমি নেব না, ওটাকে রিজেক্ট করে দিচ্ছি, কারণ তৃণমূলের প্রার্থীকে ওখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতাতে হবে। এই তো উলুবেরিয়ার ঘটনা, চোখের সামনে দেখিনি। এই পশ্চিমবাংলার অফিসাররা কি করেছেন? পশ্চিমবাংলার এই অফিসারদেরকে এই ওভার এম্পাওয়ারমেন্ট কারা করেছেন? করেছেন সেই সমস্ত আমলারা যারা নিজের স্বার্থে ওই মুখ্যমন্ত্রীর সঙ্গে বা অন্যান্য মন্ত্রীদের সঙ্গে ক্ষমতার ওই সার্কেলের সঙ্গে হবনবিং করে বেড়ান এবং প্রত্যেক মুহূর্তে নিজেদের স্বার্থকে চরিতার্থ করবার চেষ্টা করেন। আর আজকে সেটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে দিয়েছেন। এর বাইরে আমরা বেরোবো কোত্থেকে? এর বাইরে বেরোতে গেলে যে কাজ আমাদের করতে হবে, নির্বাচনের যে রিফর্মস, নির্বাচনী সংস্কার, যে দাবিতে আমরা কেউ কথা বলছি না, আমরা ওটা শান্তিপূর্ণ একটা নির্বাচনের কথা বলছি, যেটা আমাদের কাছে সোনার পাথর বাটির মনে হচ্ছে। প্রতিটা নির্বাচন হবে 2021 সাল, সেই বিখ্যাত নির্বাচন। ভবানীপুর এখানে আলোচনায় আছে, আমি একটা খালি কথা বলি। ভবানীপুরের নির্বাচন, উপনির্বাচন, এই উপনির্বাচন যখন হচ্ছে আপনাদের মনে আছে, তার আগে মুখ্যমন্ত্রী হেরে গেছেন নন্দীগ্রাম থেকে। হঠাৎ এই ভারতের নির্বাচন কমিশন একটা প্রেস রিলিজ করলেন। এই প্রেস রিলিজে বলা হয়েছিল কি জানেন তো? বলা হয়েছিল যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভবানীপুর এই বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। এই মর্মে তৎকালীন যিনি চিফ সেক্রেটারি আমাদের এই রাজ্যের, সম্ভবত হরিকৃষ্ণ দ্বিবেদী, তিনি একটি চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনকে, তার জন্য ভোট করতে হবে, খুব তাড়াতাড়ি ভোট করতে হবে। সাংবিধানিক ক্রাইসিস তৈরি হচ্ছে, দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড ওয়াজ কনস্টিটিউশনাল ক্রাইসিস হ্যাজ বিন ক্রিয়েটেড। তো আমাদের ওই দেখবেন সিপিআইএমের প্রার্থী হয়েছেন মহেশতলা কেন্দ্র থেকে সায়ন বন্দ্যোপাধ্যায়, তিনি একটি মামলা দায়ের করেন। আমার সুযোগ হয়েছিল সেই মামলাতে অংশ নেবার। সেই মামলাতে আমরা এটা দেখিয়েছিলাম যে চিফ সেক্রেটারি এটা বলতে পারেন না যে কনস্টিটিউশনাল ক্রাইসিস নয় এটা। কনস্টিটিউশনাল ক্রাইসিস কে কোথায় হারবেন, মুখ্যমন্ত্রী একটা নির্বাচনে হেরে গেছেন, হারটাকে উনি স্বীকার করবেন না। উনি চিফ সেক্রেটারিকে দিয়ে বলছেন এখানে আমি আবার দাঁড়াবো, আমি জিতবো। তার জন্য ওখান থেকে জিতেছিলেন সম্ভবত শোভনদেব চট্টোপাধ্যায় ভবানীপুর থেকে। উনি পদত্যাগ করলেন, পদত্যাগ করার পর তাকে আবার খড়দায় নিয়ে চলে যাওয়া হলো, আর ভবানীপুর থেকে উনি দাঁড়ালেন এবং উনি জিতলেন। তো সেই মামলার শেষে তৎকালীন আমাদের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন রাজেশ বিন্দাল, তিনি একটি কথা বলেছিলেন, চিফ সেক্রেটারি রাজনৈতিক দলের দাস হিসেবে কাজ করেছেন, এটা তিনি বলতে পারেন না। মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচন লড়েন না, মুখ্যমন্ত্রী লড়েন একজন প্রার্থী হিসেবে। তার মানে বুঝুন ম্যাগনিটিউড। এই ক্ষমতার অপব্যবহার করাটা কত চূড়ান্ত জায়গায় ঘটতে পারলে যদি আমরা নিজেদেরকে ওই প্রজার মানে একেবারে তলায় পর্যায়ে না নামিয়ে আনি আর মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী ইত্যাদি পদাধিকারীদেরকে রাজারানি না বানাই, তাহলে এই ধরনের কাজ করা সম্ভব নয়। মুখ্যমন্ত্রীর পার্সোনাল ক্রাইসিসকে একটি সাংবিধানিক ক্রাইসিসের কথা এই আখ্যা যারা দিতে পারেন, তাদের হাতে, এই সমস্ত অফিসারদের হাতে, তার নাম নয় হরিকৃষ্ণ দ্বিবেদী ছিল, এরকম তো আরও কেউ আসবেন, অন্য কেউ এই একই হরিকৃষ্ণ দ্বিবেদীদের মতনই অফিসাররা থাকবেন, চলতেই থাকবে। তাহলে নির্বাচন কি আমরা ঠিক করে দিতে পারবো? ভোট দিতে পারবো? লিটল ম্যান কোথায় যাবে? আদার ব্যাপারীরা জাহাজের খবর নিতে নিতেই তো আমাদের সময় চলে যাবে। আর বিজেপি তৃণমূল বিজেপি, ওই অসভ্য চক্রবর্তী বা হেরো সিনহা, এই দৈরথ চলবে, আমাদের খুব ভাল লাগবে। আর প্রধানমন্ত্রীকে ক্রিমিনাল, মুখ্যমন্ত্রীকে ক্রিমিনাল, এই ভাষা বলছেন, ওই ভাষা বলছেন, এই করে যুদ্ধ লাগবে। এরকম করতে করতে নির্বাচন কেটে যাবে। প্রত্যেকটা নির্বাচন আসবে যাবে, ওই বলে না সেই মিথ অফ সিসিফাসের মতন, পাথর নিয়ে উঠবেন আর পাথর নিয়ে নামবেন, চলতেই থাকবে। কতদিন চালাবেন? সিদ্ধান্ত নিন। নির্বাচন এসে গেছে। নির্বাচন শুধু সরকার বদলের জন্য নয়, আপনার আমার জীবন বদলের জন্য, ভবিষ্যৎ বদলের জন্যও। আর তার জন্য শক্ত সিদ্ধান্ত নিন, মেরুদণ্ড শক্ত করে সিদ্ধান্ত নিন। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।